5 আগস্ট সব পক্ষের উপস্থিতিতে আনুষ্ঠানিক জুলাই ঘোষণাপত্র প্রকাশ। ফুটে উঠবে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট ও ভবিষ্যৎ। জুলাই ঘোষণাপত্রে ওই আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল, আমাদের যে তীব্র যে একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ পরিবর্তিত হবে, সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনি ভিত্তি চাইলেন নাহিদ। শুধু রাজনৈতিক নয়, সাংবিধানিক রূপ দেওয়ার ঘোষণা আসিফের। রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে থাকা 114টি মরদেহ শনাক্তের প্রক্রিয়া চলছে। ডিএনএ পরীক্ষার পর পরিবারকে হস্তান্তর। নির্বাচিত সরকার ছাড়া সংবিধান পরিবর্তন হয় না বলছে বিএনপি। নতুন নতুন তত্ত্ব দিয়ে গণতন্ত্রে উত্তরণ বাধাগ্রস্তের অভিযোগ। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণকাল। প্রথমে সাক্ষ্য দিবেন জুলাই আহতরা। হতে পারে সরাসরি সম্প্রচার। আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণের ঘটনায় 22 জন গ্রেফতার, জানালো ডিএমপি। রোববারের বিভিন্ন কর্মসূচি ঘিরে কঠোর নিরাপত্তা। এবং 3 বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন। 5ম তলার মালামাল পুড়ে ছাই। তদন্ত শেষে জানা যাবে কারণ। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। আগামী 5 আগস্ট বিকেল 5টায় গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জাতির সামনে উপস্থাপন করা হবে জুলাই ঘোষণাপত্র। শনিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, ঘোষণাপত্রের মাধ্যমে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট ও ভবিষ্যৎ ফুটে উঠবে। মাহবুব তামিমের প্রতিবেদন। 24 জুলাই আগস্ট কোটা সংস্কারের আন্দোলন তীব্র গণঅভ্যুত্থানের রূপ নিয়ে বদলে দেয় ভূখণ্ডের ইতিহাস। জীবন বাজি রেখে লড়ে যায় ছাত্র জনতা। দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসান ঘটে দীর্ঘ 1.5 দশকের স্বৈরশাসনের। গণঅভ্যুত্থানের মাধ্যমে এসেছে নতুন সরকার। রক্তঝরা এ গণঅভ্যুত্থানের 1 বছর হতে চলল প্রায়। এ সময় বারবার দাবি উঠলেও সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি জুলাই ঘোষণাপত্র। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী 5 আগস্ট বিকেল 5টায় জাতির সামনে উপস্থাপন করা হবে জুলাই ঘোষণাপত্র। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। গণঅভ্যুত্থানে জনগণের যে প্রত্যাশা ছিল তারই দালিলিক প্রমাণ হিসেবে থাকবে এ ঘোষণাপত্র, জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই পুনর্জাগরণ র্যালি শেষে একথা বলেন তিনি। 5 আগস্টে বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে। 5 আগস্টে বসে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম, ওই আকাঙ্ক্ষার একটা পেপার ওয়ার্ক আমাদের থাকা দরকার, একটা দালিলিক প্রমাণ থাকা দরকার। সেই দালিলিক প্রমাণটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। এবং জুলাই ঘোষণাপত্রে ওই আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল, আমাদের যে তীব্র যে একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ পরিবর্তিত হবে, সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে। তবে জুলাই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর থাকবে কিনা তা নিশ্চিত নন মাহফুজ আলম। আর জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দুটো আলাদা উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে দ্রুতই জুলাই সনদ ঘোষণা করা হবে। কোন দল কি বিষয়ে একমত হয়েছে, কোন দল কি বিষয়ে একমত হয় নাই, সেটার ভিত্তিতে একটা কমন ডকুমেন্ট প্রস্তুতি চলছে। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। 5 আগস্ট সরকারের জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। এর ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচন হতে হবে। রোববার বিকেল 4টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন সাদ আহমেদ। রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির নানা দিক তুলে ধরেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমাদের যে রাষ্ট্র ভাবনা রূপকল্প, আমরা সেটি প্রকাশ করব আগামীকাল 3রা আগস্ট 2025 আমরা শহীদ মিনারে। এ সময় 5 আগস্ট সরকারের জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগকে স্বাগত জানান তিনি। বলেন, জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। আমরা সরকারের উদ্যোগকে স্বাগত জানাই। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে।
সংস্কারের কাজ নির্বাচিত সরকারের হাতে পুরোপুরি ছেড়ে দেওয়া যাবে না এমন দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, পরবর্তী নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে। কর্মসূচি সফল করতে দেশের সব শ্রেণী পেশার মানুষকে যোগ দেওয়ার আহ্বানও জানান এনসিপির আহ্বায়ক। স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। জুলাই সনদের শুধু রাজনৈতিক নয়, সাংবিধানিক রূপ দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত আলোচনায় এই কথা বলেন তিনি। আলোচনায় দ্রুত গণকবরে থাকা শহীদদের পরিচয় শনাক্তের দাবি জানান জুলাইয়ের শহীদ পরিবারের সদস্যরা। ইউসুফ ভুঁইয়া রিপোর্ট। শনিবার জাতীয় চিত্রাশালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে রিবার্লিং দ্য নেশন বাংলাদেশ 2.0 শীর্ষক সভায় হয় 5 প্যানেলের বিশেষ আলোচনা। এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা, শহীদ পরিবারের সদস্য এবং রাজনৈতিক দলের নেতারা। আলোচনার শুরুতে গণ অভ্যুত্থানের পরবর্তী ছাত্র রাজনীতির সংকট ও সম্ভাবনা নিয়ে নিজেদের অবস্থান জানান ছাত্র সংগঠনের নেতারা। এতে অংশ নিয়ে দ্রুত গণকবরে থাকা শহীদদের পরিচয় শনাক্ত করার দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। আপনারা রক্তের উপরে দাঁড়িয়ে কেন আজ 1 বছর হয়ে গেছে, 1 বছরের উপরে হয়ে গেছে, আমাদের ভাইদের কবরগুলো কেন শনাক্ত করলেন না? 18 জুলাই আমার ভাই মারা গেছে। তৃতীয় ধাপের আলোচনায় নির্বাচনের আগে দ্রুত বিচারে তাগিদ দেন আলোচকরা। নির্বাচনের জন্য তো ওরা শহীদ হয় নাই, আহত হয় নাই। আমাদের চাওয়া আগে বিচার হোক, সংস্কার হোক, তারপরে নির্বাচন হোক। নির্বাচনের ডেডলাইনের আগে, বিচারের ডেডলাইন আগে বাংলাদেশে না দিলে দেশে জুলাই যোদ্ধা শহীদ পরিবার ঘৃণা ভরে নির্বাচনের ডেডলাইন প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। আপনি যদি ভালো সংস্কার করতে না পারেন, ভালো নির্বাচনও করতে না পারেন, তাইলে আপনি যে একজন শান্তির প্রতীক নোবেল পেয়েছেন, মানুষ তো মনে করবে আপনি ওভাররেটেড। জুলাই সনদের শুধু রাজনৈতিক নয়, সাংবিধানিক রূপ দেওয়া হবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 5ই আগস্ট, আজ থেকে 3 দিন পর আমরা সেই ঘোষণাপত্র ঘোষণা করার মতো একটা জায়গায় পৌঁছাতে পেরেছি এবং সেই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার একটা ঐকমত্যের প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আমরা আসতে পেরেছি। সমাপ্তি আলোচনায় অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক সংস্কৃতি নিয়ে কথা বলেন বক্তারা। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা কঠিন কাজ উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে বাহিনীর কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে জুলাই আন্দোলনে রায়ের বাজার বধ্যভূমিতে দাফন করা 114 জনের মরদেহ গণকবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তরের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাদ আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন মাহবুব তামিম। থানার সার্বিক কার্যক্রম পরিদর্শনে শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থানায় যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় থানার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের কাছে নিরাপত্তা ইস্যুতে নিজের অসহায়ত্ব প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের বিভিন্ন গোপন বৈঠকের বিষয়ে তিনি বলেন, নাশকতার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। এর সাথে জড়িত যে কোনো বাহিনীর সদস্যকে ছাড় দেওয়া হবে না। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। এদিকে থানা পরিদর্শন শেষে জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত করতে রায়ের বাজার বধ্যভূমিতে যান জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে গণকবর ঘুরে ডিএনএ শনাক্তের মাধ্যমে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের কথা জানান তিনি। আমরা আছে যে এদের কিভাবে শনাক্ত করা যায়, এই জন্য আমাদের চিন্তা ভাবনা আছে এবং খুব তাড়াতাড়ি আমরা হয়তো একটা শনাক্ত করার ব্যবস্থা করব। এতদিন হয়েছিল তাদের আত্মীয় স্বজন অনেকেই কবর উঠানো হোক রাজি হয় নাই, এখন মোটামুটি তারা সবাই রাজি হয়েছে। যদি তারা সবাই রাজি হয়ে যায়, আমরা তাদের তাদের ডেড বডি আমরা শনাক্ত করব, এবং যদি কেউ ডিএনএর মাধ্যমে, আর যদি কেউ এখান থেকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায়, ওটাও আমরা তাদের অ্যালাউ করব। গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন তিনি। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। নতুন নতুন তত্ত্ব ও আইডিয়া দিয়ে সংসদীয় গণতন্ত্রের উত্তরণকে বাধাগ্রস্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
তারা বলেন, যারা বিশৃঙ্খলা করে জাতীয় নির্বাচন পেছানোর পায়তারা করছে তাদের উদ্দেশ্য সফল হবে না। নির্বাচিত সরকার ছাড়া বিশ্বের কোথাও কেউ কখনো সংবিধান পরিবর্তন করেনি বলেও জানান নেতারা। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। শনিবার সকালে রাজধানীর নীলক্ষেতে সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল। আলোচনায় অংশ নিয়ে আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, সংবিধান পরিবর্তন করতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদের মাধ্যমে করতে হবে। এর বাইরে যারা করতে চায় তারা গণতন্ত্র বাধাগ্রস্ত নির্বাচন বিলম্ব করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। তাদের মধ্যে সংসদীয় গণতন্ত্রের স্পিরিটেই বোঝার সুযোগ হয় না। তারা সংসদীয় গণতন্ত্রের উপর আবার নতুন নতুন কমিটি করে তারা সংসদ এবং সরকারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এফডিসিতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ও জুলাই চেতনা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদে বিতর্ক প্রতিযোগিতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু নির্বাচন নিয়ে দ্বিমত থাকতে পারে না। আমাদের দলগুলোর মধ্যে যে দূরত্বই থাকুক না কেন, এরা কেউই অগণতান্ত্রিক দল না, এরা সবাই গণতান্ত্রিক দল এবং সবাই বোঝেন যে গণতন্ত্রের বাহন হলো নির্বাচন। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই অভ্যুত্থানের শহীদদের সম্মাননা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন ও হাফিজউদ্দিন আহমেদ বলেন, কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে জাতীয় নির্বাচন পেছাতে চায়, তবে সে ষড়যন্ত্র সফল করতে পারবে না। এর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা ভিতর থেকেও হচ্ছে, বাহির থেকেও হচ্ছে। যারা বাহির থেকে করছেন তাদের একটি নিজস্ব এজেন্ডা আছে। নির্বাচিত সরকার না হলে এই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই ঠিক হবে না। এটা তো জনগণের রাষ্ট্র না, এখন তো অলিগার্কি, মবক্রেসি, অ্যারিস্টোক্রেসি এইসব চলছে। বিদেশ থেকে ধার করে আনা আতালরা আমাদেরকে শেখাচ্ছেন। ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপি নেতারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। বর্তমান সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। শনিবার বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। এর আগে রাজধানী সহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হলে পুলিশি বাধায় পড়ে তারা। পরে পরিস্থিতি শান্ত হয়। এ সময় জিএম কাদের সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও মব ভায়োলেন্সের অভিযোগ করেন নেতারা। মহাসচিব বলেন, সরকার আইনের শাসন বাদ দিয়ে মবের শাসন তৈরি করেছে, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। আমরা চেয়েছিলাম এই সরকার আইনের শাসন করবে, সরকার করলো মবের শাসন। আমরা ভেবেছিলাম মানুষের চাকরি পাবে, বাড়ছে বেকারের সংখ্যা। এই সরকার সর্বোচ্চ অনৈক্যের সূচনা করলো, দেশকে 2 ভাগ করলো, দেশে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করেছে এই সরকার। জুলাই গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ আগামীকাল। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে করা হতে পারে লাইভ সম্প্রচার। প্রসিকিউটর গাজী AH তামিম জানিয়েছেন, প্রথম দিনে সাক্ষ্য দেবেন জুলাই আন্দোলনের আহতরা। নিরাপত্তার স্বার্থে নাম ছাড়া আর কোনো তথ্য প্রকাশ করা যাবে না। আরও জানাচ্ছেন সাবরিনা মজুমদার। জুলাই গণ অভ্যুত্থানে দেশ জুড়ে যে ব্যাপক গণহত্যা হয়েছিল তার নেতৃত্বে ছিলেন পলাতক ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা। তার নির্দেশনায় নৃশংসতায় বলি 1400 প্রাণ, আহত 20,000-এরও বেশি। রোববার গণহত্যার মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে, যেখানে রাজসাক্ষী চৌধুরী আব্দুল আল মামুন। আনুষ্ঠানিক বিচার শুরু হতে যাওয়া মামলাটির সূচনা বক্তব্য ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে করা হতে পারে লাইভ সম্প্রচার। এই সূচনা বক্তব্য আমরা সরাসরি ব্রডকাস্ট করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 9 ধারা মতে ট্রাইব্যুনাল কাছে আবেদন করব। সাক্ষ্য উপস্থাপনে প্রাধান্য পাবেন প্রত্যক্ষদর্শী, সরাসরি ভিকটিমরা। প্রথম দিনে সাক্ষ্য দেবেন জুলাই আন্দোলনের আহতরা। প্রথম সাক্ষ্য উপস্থাপনের ক্ষেত্রে আমরা এই মামলায় যারা সরাসরি প্রত্যক্ষদর্শী এবং যারা এই মামলার ভিকটিম, যারা নৃশংসভাবে আহত হয়েছে, যাদের শরীরের একটা বড় অঙ্গ অথবা বড় অংশ স্থায়ীভাবে তারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদেরকে আমরা এই মামলায়
প্রথম সাক্ষী হিসাবে উপস্থাপন করার চিন্তা করছি। তবে সাক্ষীর সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে নাম ছাড়া কোনো কিছু প্রকাশ করা যাবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে যে বিধি প্রণয়ন করা হয়েছে সেই বিধির 14 এবং 18 বিধিতে বলা আছে যে সাক্ষী সুরক্ষা এবং সাক্ষীর নিরাপত্তার স্বার্থে তার নাম ছাড়া অন্য কোনো কিছু প্রচার বা প্রকাশ করতে পারবে না, সেটা প্রসিকিউশনও পারবে না, ডিফেন্সও পারবে না এবং ইনভেস্টিগেশন এজেন্সিও পারবে না। ছাত্র জনতার আন্দোলন দমনে যে হত্যাযজ্ঞ হয়েছিল তার বিচারে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখন পর্যন্ত অভিযোগ জমা পড়েছে 500টি। এর মধ্যে শেখ হাসিনা চাংখারপুর সহ 4টি মামলার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ষড়যন্ত্রমূলক বৈঠক ও গোপন প্রশিক্ষণের অভিযোগে মামলা হয়েছে। এই মামলায় 22 জনকে গ্রেফতারের কথা জানিয়েছে ডিএমপি। এদিকে রোববার ছাত্রদল, এনসিপি সহ বিভিন্ন দল ও সংগঠনের কর্মসূচিকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অপুকে 4 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন শাহাদাত নিশাদ। সমসাময়িক বিষয় নিয়ে ডিএমপির ব্রিফিং শুরুতে সাংবাদিকদের মুখোমুখি উপপুলিশ কমিশনার মাসুদ আলম জানান, সম্প্রতি সচিবালয় মেট্রো স্টেশনের কাছে স্বর্ণ ব্যবসায়ীর কাছে র্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত দলের 8 সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 3-4 জন তাকে বলে যে তুমি মামলার আসামি বা অমুক তোমাকে এসে বলে যে আমাদের সাথে আসো, বলে জোরপূর্বক তাকে এটা মাইক্রোবাসে উঠায়। আগস্ট ঘিরে নানা ষড়যন্ত্র আর নাশকতার শঙ্কার মধ্যে রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি নিয়েও কথা বলেন তিনি। জানান, নিরাপত্তার কোনো ঘাটতি নেই। যারা প্রকৃত সরকারের সময় অনেক নেতা কর্মী বা যারা আছে যে তাদের হয়তো অনেক ফ্ল্যাট আছে, যারা এক এক জনের নামে 5টা 7টা 8টা করে, যেটা তাদেরকে হয়তো এখানে রাখার ব্যবস্থা করা হয়। এসব প্রত্যেকটা জায়গায় ইভেন যে কিছু বস্তি এলাকা আছে বা যেগুলো যেখানে হয়তো যে এই ধরনের তৎপরতা চলতে পারে, যেটা নাশকতা, তো এই ধরনের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কাজ করছি এবং প্রত্যেকটা চিরনির্বিঘ্ন চলতেছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার তালেবুর রহমান জানান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের গোপন বৈঠকের ঘটনায় ভাটারা থানায় মামলা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 22 জনকে। অ্যাবি কনভেনশন হলের যে ঘটনা, সেটার বিষয়ে ভাটারা থানায় একটা মামলা রুজু করা হয়েছে এবং এই মামলায় এ পর্যন্ত 22 জনকে গ্রেফতার করা হয়েছে। এখানে কার কি সংশ্লিষ্টতা ছিল সেটা যাচাই বাছাই করা হচ্ছে। আমরা বিষয়টা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি। মিটফোর্ডে আলোচিত সোহাগ হত্যার ঘটনায় আরো 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর জিজ্ঞাসাবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অপুর দেয়া তথ্যের ভিত্তিতে একটি মোটরসাইকেল উদ্ধারের কথাও জানান এই কর্মকর্তা। এদিকে তাকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। আমাদের দিক থেকে শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ভয়াবহ আগুনে রাজধানীর সুন্দরবন স্কয়ার মার্কেটের 5ম তলার বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুরো ফ্লোরে গোডাউন থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় 3 বছর আগেই মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। হাসান আল মাহমুদের রিপোর্ট। শনিবার সকাল 9:30টায় দোকান খোলার মুহূর্তে হঠাৎ আগুন লাগে রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের 5ম তলায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি দোকানে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 10টির বেশি ইউনিট। নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালায় দমকল কর্মীরা। ভবনের 5ম তলার একটি ইলেকট্রনিক্সের গোডাউনে আগুন লাগে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। জানা যাইতেছে অ্যাসিড থেকে আগুনটা লাগছে 5 তলাতে গোডাউনে। 9:40 আগুন লাগছে, এখনো আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। প্রথমে কিছু মালামাল বাড়ি করার চেষ্টা করছে, যেহেতু প্লাস্টিকের এগুলা, এই কারণে 5 মিনিটের মধ্যে পুরো দোকান ছড়ায় গেছে। আগুনের ধোঁয়া ক্রমেই আশেপাশের দোকান এমনকি নিচতলা পর্যন্ত ছেয়ে যায়। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে দোকান মালিক ও কর্মচারীদের মধ্যে। 9টা থেকে আমরা অনুভব করছি যে এখানে আগুন লাগছে দোকান খোলার পর। এরপর আমরা সবাই সাধ্যমতো চেষ্টা করছি আগুন নেভানোর জন্য। এরপরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের প্রায় 1 ঘন্টার চেষ্টায় বেলা 11টায় নিয়ন্ত্রণে আসে আগুন। অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল বলে জানায় ফায়ার সার্ভিস। এই মার্কেটে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কোনো সেফটি প্ল্যান নাই এবং বারবার আমরা নোটিশ দিয়ে যাচ্ছি, কোনো অগ্নি নিরাপদ ব্যবস্থাও নাই। আমরা প্রতিবারই কিন্তু এই বিল্ডিংটাকে আমরা একবার অগ্নি নির্বাপনের
ঝুঁকিপূর্ণ ভবন হিসাবে চিহ্নিত করেছিলাম। পঞ্চম তলায় পুরোটা গুদাম থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 5 তলায় প্রত্যেকটা গুদাম ছিল, দোকানের গুদাম ছিল, এটা মার্কেটের গুদাম হিসেবে ব্যবহার করা হতো, যার কারণে সবগুলো গুদামের শাটারগুলো কিন্তু লাগানো ছিল। মার্কেটের নিরাপত্তায় সেখানে মোতায়েন করা হয় সেনাবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। তবে এ ঘটনায় কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। গ্রাহকদের কোটি কোটি টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে অনলাইনে বিমানের টিকিট কাটার বড় প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের মালিকের বিরুদ্ধে। এজেন্সিগুলোর অভিযোগ, হুট করে ওয়েবসাইট বন্ধ পেয়ে অফিসে এসে জানতে পারে পালিয়ে গেছে ফ্লাইট এক্সপার্টের সিইও সালমান বিন রশিদ শাহ সায়েম। প্রতিষ্ঠানটির মাধ্যমে কাটা বিমানের টিকিট যেন রিফান্ড করা না হয় সে আহ্বান জানান তারা। আরও জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। গ্রাহকদের কোটি কোটি টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে অনলাইনে বিমানের টিকিট কাটার বড় প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের মালিকের বিরুদ্ধে। খবর পেয়ে শনিবার দুপুরে প্রতিষ্ঠানটির অফিসে এসে কর্মকর্তাদের অবরুদ্ধ করে ক্ষোভ জানান বিভিন্ন এজেন্সির মালিকরা। পরে মতিঝিল থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। প্রতিষ্ঠানটির মাধ্যমে বহু এজেন্সি শত শত কোটি টাকার বিমানের টিকিট কাটার কথা জানান ভুক্তভোগীরা। সকালে আসার পরেই দেখতে পাচ্ছি যে তাদের এখানে স্টাফরা আছে বা তাদের ম্যানেজমেন্ট সবকিছু অফ। আমরা শুনতে পেলাম যে ফ্লাইট এক্সপার্টের সিইও যিনি দায়িত্বে আছেন উনি দেশ ত্যাগ করেছেন। এই স্ক্যামের পিছনে তো শুধুমাত্র ফ্লাইট এক্সপার্ট নিজে একা করে নাই, যে এজেন্সিগুলা, যে মাদার এজেন্সিগুলা, যে মাদার আইটাগুলা 11% 12% তাদেরকে টিকিট দিছে, তারা কি এটার সাথে জড়িত না? টিকিটের টাকা যেন রিফান্ড করে তুলতে না পারে সে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। প্রায় 80 লক্ষ হইতে 1 কোটি টাকার আমার ট্রানজাকশন আমি ওনাদের পোর্টালে দেয়া, আমার টিকিট করা। অ্যাজ লং অ্যাজ আমি এই পর্যন্ত শুনছি যে হাজির কাছ থেকে যেগুলো করা অলরেডি রিফান্ড শুরু করে দিছে, হাজি ক্যান্সেল শুরু করে দিছে। তাহলে আমি কোথায় যাব, আমি কার কাছে যাব? আমার প্রায় 70 লক্ষ টাকার মতো টিকিট আটকে আছে, যেটা ফ্লাইট এক্সপার্টে। এর মধ্যে কিছু টিকিট আছে যেগুলো হচ্ছে কি থার্ড পার্টি থেকে ওরা নিয়ে আমাদেরকে দিছে। এখন ওই টিকিটগুলো যদি রিফান্ড করে ফেলে তাহলে আমরা কোথায় যাব আসলে? প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান শুক্রবার রাতে দেশ ছাড়ার কথা জানান সিইও সালমান বিন রশিদ শাহ সায়েম। গতকাল রাত 1:20 বা 22 মিনিটের দিকে আমরা জানতে পারি যে আমাদের সিইও স্যার উনি দেশের বাইরে চলে গিয়েছে। উনি একটা হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে বলে দিয়ে গেছে। এই ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগীরা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। 24-এর গণ অভ্যুত্থানের পর যারা দেশে আছে সবাই বাংলাদেশপন্থী, আর যারা পালিয়ে গেছে তারা বাংলাদেশের বিপক্ষের বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। শনিবার বিকেলে বাংলা একাডেমিতে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানে বিক্ষুব্ধ কবি লেখক সমাজের বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলেন, জুলাই ন্যারেটিভ 1 বছরে সম্পূর্ণ করা সম্ভব নয়। যারা সামনে ক্ষমতায় আসবে তাদের এটা নিয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ আনাসের পরিবার উপস্থিত ছিলেন। 24-এর গণ অভ্যুত্থানের পরে যে বাংলাদেশ হয়েছে, এখানে সব বাংলাদেশের পক্ষের লোক, বাংলাদেশের বিপক্ষের যে আছে যারা আছে তারা পালিয়ে গেছে। অনেকেই শহীদ হয়েছে, অনেকেই গুমে নির্যাতন সহ্য করেছে, কিন্তু শুধু ন্যারেটিভ নাই বলে তাদের জন্য মধ্যবিত্ত ওই সময় কাঁদে নাই। আমাদের মূল কাজ হচ্ছে আমাদের যে সত্য, সেই সত্যটাকে আমাদের কালেকটিভ ন্যারেটিভে পরিণত করা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে সুপ্রিম কোর্টের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে মতবিনিময় সভায় আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, দেশের এই নতুন যাত্রায় সুপ্রিম কোর্টে আইনের শিক্ষার্থীদের সঙ্গে চিন্তাভাবনা ও সংলাপ আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বিচারিক সংস্কারের জন্য কর্মপরিকল্পনা উন্মোচন করেছেন। সাংবিধানিক ম্যান্ডেট এবং সুপরিচিত মাসদার হোসেন মামলার সঙ্গে সংহতি রেখে আলাদা বিচারিক সচিবালয় প্রতিষ্ঠার প্রস্তাব জমা দিয়েছেন। এটি খুব শিগগিরই বাস্তবায়ন হতে চলেছে। ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালক সহ 5 জনের মৃত্যু হয়েছে। যাত্রীরা সবাই একই পরিবারের।
শনিবার দুপুর 1টার দিকে রামু উপজেলার ধলির ছড়া ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। মরদেহগুলো রেল লাইনের 1 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এদিকে বেলা 2:30টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সৈকত এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় জনতা ট্রেনটি আটকে বিক্ষোভ করে। পরে মরদেহ উদ্ধার হলে সন্ধ্যা 6টার পর ট্রেনটি ছেড়ে দেওয়া হয়। এদিকে ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি করেছে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে দপ্তর। এটা আমার মামাতো বোন, আসলে যেহেতু ওনার পরিচয় শনাক্ত করা হয়েছে, ওনার মোবাইল পাইছি আমরা, ওখান থেকে সিম বের করে কথা হয়েছে ওনার আব্বুর সাথে। ওনার বাড়ি হচ্ছে বারোকালি, সাবেকপাড়া, বিয়ে হয়েছে আপনার পশ্চিমপাড়া আর কি। সিএনজি গাড়ির সহিত ট্রেনের সরাসরি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজি ড্রাইভার হাবিবুর রহমান এবং সিএনজি যাত্রী রেনু আক্তার, আসমাউল হোসনা ও আসমাউল হোসনার সন্তান আতাউল্লাহ ঘটনাস্থলে নিহত হন। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন সার্জারি নেতৃত্বে থাকা ডাক্তার জাহাঙ্গীর কবির। হৃৎপিণ্ডে 4টি বাইপাস করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী 7 দিনের মধ্যে বাসায় ফিরতে পারবেন শফিকুর রহমান। শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। এদিন সকাল 7টায় তাকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। এ সময় জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দেশবাসীর কাছে আমিরের সুস্থতার জন্য দোয়া চান। গেল 19 জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শফিকুর রহমান। হাসপাতালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় তার হার্টে 5টি ব্লক ধরা পড়ে। আমির জামাত নিজে বিদেশে যেতে চাননি এবং উনি বলছেন উনি বাংলাদেশে করতেন। জাতির কাছে আমরা দোয়া প্রার্থনা করছি এবং এই সংবাদও দিতে চাই, যুদ্ধ ফিস্টিং হয়েছে, ওনার সার্জারি খুব স্মুথ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা দেশবাসী এবং সারা দুনিয়ায় যারা আছেন শুভাকাঙ্ক্ষী তাদের কাছে প্রার্থনা করছি যাতে উনি অল্প সময়ের ভিতরে পূর্ণ সুস্থতা অর্জন করেন। প্রযুক্তি নির্ভর, শক্তি সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব সমাধানের ক্ষেত্রে বৈশ্বিকভাবে স্বীকৃত কোরিয়ান ইলেকট্রনিক্স ব্র্যান্ড এলজি ইলেকট্রনিক্সের কমপ্লিট এয়ার সলিউশন পাওয়া যাচ্ছে র্যানকনে। শনিবার র্যাঙ্কস ই মার্টের গুলশান শোরুম পরিদর্শন করেন এলজি গ্লোবাল ও এশিয়া অঞ্চলের শীর্ষ নির্বাহীরা। এর মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের বাজারে এলজির এনার্জি সেভিং ও পরিবেশ বান্ধব এয়ার সলিউশনের প্রস্তুতি ও সক্ষমতা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা। এ সময় উপস্থিত ছিলেন ইকো সলিউশন কোম্পানির সভাপতি জে সং লি, র্যাঙ্কন গ্রুপের এমডি রোমো রৌফ চৌধুরী সহ অন্যান্য শীর্ষ নির্বাহীরা। র্যাঙ্কন গ্রুপের এমডি বলেন, টেকনোলজি ও সাস্টেইনেবিলিটির যুগে এলজির মতো বৈশ্বিক ব্র্যান্ডের সঙ্গে এ অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।